হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা দুটো না, তিনটে না, চারটে না, আজকে তোমরা শুনতে চলেছ একটি ঘটনা। আর একটি ঘটনায় বিশাল বড় একটা ঘটনা। আজকের এই ঘটনাটা শুনে তোমাদের মনে হতে চলেছে যে কি দারুণ একটা ঘটনা শুনলাম। এমন ঘটনা সত্যি অনেক দিন পর আসছে। সত্যি আজকের ঘটনাটা তোমরা একদম নতুন কনসেপ্টের উপরে শুনতে চলেছ। নতুন বলতে সত্যি একদম নতুন। তোমরা এরকম ঘটনা আগে শুনেছ কিনা আমি জানি না, বাট আমি প্রথমবার শুনলাম, তাই খুব এক্সাইটেড আমি তোমাদের শোনানোর জন্য। আর সেরকমভাবেই আমি তোমাদেরকে বলবো, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা ভূতের দেশে পাড়ি দেব। তার জন্য পাসপোর্ট করে নিতে হবে। আর পাসপোর্ট করতে গেলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর ভূতের দেশে হারিয়ে যেতে গেলে কি করতে হবে? হেডফোনটা টুক করে গুজে নিতে হবে। তো লেটস ডু ইট। হেডফোনটা গুজে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের দেশে। হ্যালো অমিতদা, আমি প্রিয়াংশু সাহা বলছি। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা একদমই ভিন্ন স্বাদের ঘটনা হতে চলেছে। ঘটনাটি আমার জেঠু আমাকে বলেছেন। জেঠু বলতে আমার বাবার বড় জেঠুর ছেলে। উনি ছিলেন আমাদের বংশের সবচেয়ে বড় ছেলে। আমার জেঠু আর এই পৃথিবীতে নেই, তবে তার অজস্র জীবনের অভিজ্ঞতা থেকে দিয়ে গেছেন আমাকে অনেক স্মৃতি। তারই মধ্যে তোমাকে একটা ঘটনা আজকে শোনাতে চলেছি। আশা করি আমাদের ভৌতিক কথার সমস্ত লিসেনারদের অনেক ভালো লাগবে। জেঠু ছিলেন রাজবাড়ি চেহারার একজন মানুষ। তার জীবনে ভৌতিক অভিজ্ঞতা নেহাতি কম নয়। আমার জেঠু ছিলেন আর্মিতে। ওনার যখন মৃত্যু ঘটে তখন ওনার বয়স ছিল আনুমানিক 85 বছর। জীবনে উনি অনেক কিছু দেখেছেন। ভারতবর্ষ স্বাধীন হওয়া, 71-এর মুক্তিযুদ্ধ, এই সমস্ত কিছুই তার দেখা। অবশ্য যখন দেশ স্বাধীন হয় তখন ওনার বয়স 3 কি 4 বছর। আমরা আগে থাকতাম ওপার বাংলার যশোরে। আমার বাবার অবশ্য জন্ম এপার বাংলাতেই। আমরা কলকাতায় থাকি। জেঠু অবশ্য মাঝে মধ্যেই আমাদের সাথে দেখা করতে আসেন কলকাতায়। তিনি অবশ্য মৃত্যুকালীন সময়ে ছিলেন তার নিজের বাড়ি গঙ্গারামপুরে। তিনি আমাদের বাড়িতে এসেছিলেন দিন কয়েকের জন্য ঘুরতে। সবার মতোই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমি সোজা চলে যাই জেঠুর ঘরে তার জীবনের অভিজ্ঞতা শুনতে। জেঠু আসলেই আমাদের বাড়িতে আমার আরেক বন্ধু চলে আসতো। ওর নাম সুজিত। আমার চেয়েও বেশি সুজিতকে আমার জেঠু ভালোবাসত। অবশ্যই এতে আমার কোনো ঈর্ষার কোনো কারণ ছিল না, কারণ ওর মতো একটা ছেলেকে ভালোবাসাটাই নর্মাল। যেমন মিষ্টি নরম ব্যবহার, সেরকম ভালো মনের মানুষ। এছাড়া ও ছিল আমাদের স্কুলের টপার। যেরকম পড়াশোনা সেরকম সব কিছুতেই আর 5টা ফার্স্ট বয়ের মতো অতটা অ্যাটিটিউড ওর ছিল না। এত কথাই সুজিতকে নিয়ে বললাম কারণ সেটা পরে জানতে পারবে। ওকে শুধু বলতে হতো যে আমার জেঠু বাড়িতে এসেছে, ব্যাস। সেই দিনই ও সন্ধেবেলা একটা বাক্স গুছিয়ে আমাদের বাড়িতে চলে আসতো। ওর মা বাবাও বিশেষ কোনো আপত্তি জানাতো না, কারণ আমাদের বাড়ি থেকে ওর বাড়ি বেশি দূরে নয়। সববারের মতো সেবারও সুজিত চলে এলো। আমরা দুজন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম জেঠুর ঘরে। আমরা খেতে খেতে আলোচনা করে নিয়েছিলাম যে আমরা আজকে কিসের ঘটনা জেঠুর থেকে শুনব। আমার জেঠু ইতিমধ্যেই আমাদেরকে মানুষ মারা গেলে কোন জনি প্রাপ্ত হয় সে বিষয়ে জ্ঞান দিয়ে দিয়েছিল। তিনি আমাদেরকে ভূতের গল্প শোনানোর পর প্রশ্ন করতেন। তিনি জিজ্ঞাসা করতেন, আচ্ছা বলতো এটা কি ভূত? আমরা কখনো কখনো উত্তর দিতে পারতাম। যখন উত্তর দিতে পারতাম তখন আমাদেরকে কখনো 5 টাকা, কখনো 10 টাকা দিতেন। কখনো যদি না পারতাম তখন টিচারদের মতো কান ধরে উঠবস করাতেন এবং শেষে উত্তরটা বলে দিতেন। ঘটনার ব্যক্তিগত তথ্য বজায় রাখার জন্য আমি জায়গাগুলোর নাম উল্লেখ করছি না। আমি আর সুজয় চলে গেলাম জেঠুর ঘরে। জেঠুর ঘরে গিয়ে দেখি জেঠু এক জায়গায় চুপচাপ বসে খবরের কাগজ পড়ছে। আমরা আসতেই আমাদেরকে ইশারায় ভেতরে আসতে বললেন। জেঠু আমাদের নিজের থেকেই বললেন, তোদেরকে আজকে আমি একটা নতুন স্বাদের ঘটনা বলতে চলেছি। এই ঘটনা 71-এর মুক্তিযুদ্ধের কিছু আগের। তখন আমরা যশোরে থাকতাম।
তখন বাংলাদেশে চলছে ভাষা নিয়ে বিশাল আন্দোলন। পশ্চিম পাকিস্তানের হানাদাররা এসে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর প্রচুর অত্যাচার চালাচ্ছে। এভাবে অনেকটা সময় কেটে যায়। হত্যা করা, ধর্ষণ করা, লুটপাট চালানো, এমনকি শস্য শ্যামল যে ক্ষেতগুলো ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর পরপরই আমাদের গ্রামে দেখা দিল এক মহামারী। হঠাৎ করে মানুষজন মরতে শুরু করলো, আর মরণের পরেই তার দেহ সৎকার করতে মানুষজন চাইতো না। এই কারণটাও বড্ডই অদ্ভুত। দীর্ঘদিন মানুষ রোগে ভোগে মারা গেলে মারা যায়, কিন্তু সুস্থ সবল মানুষ রাতে ঘুমোতো আর সকালবেলা দেখা যেত মরে গেছে। তারপরে সারা শরীর নীল হয়ে যেত। আপাতত দৃষ্টিতে দেখে মনে হতো বিষের জন্য মরেছে, কিন্তু গায়ে কোনো সাপের কাটার দাগ ছিল না। এরপরে দিন দিন আরও ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলাম আমরা। আমাদের গ্রামে একটা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলের ধার দিয়ে সন্ধ্যের পর মানুষ অনায়াসে যাতায়াত করত। জঙ্গল বলতে বড় বড় কতগুলো গাছ। সেখানে কোনো শেয়ালের উপদ্রব ছিল না, আর বাঘ ভাল্লুক তো সেটা ছেড়েই দিলাম। প্রথম ঘটনাটা ঘটল আমাদেরই পাশের বাড়ির এক ছেলের সাথে। সে সারাদিন পরে কাজ করে আর রাতে বাড়ি ফিরল না। পরদিন সকালবেলা ওর বউ ওই 3 মাসের একরত্তি ছেলেটাকে আমার মায়ের কাছে রেখে দিয়ে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার স্বামীর দেখা পেল না। শেষে সেই জঙ্গলের মধ্যে তার স্বামীর মৃত শরীরটা পাওয়া গেল। সারা শরীরে আঁচড়ের দাগ, আর জায়গায় জায়গায় খোবলানো দাগ। সে কি বীভৎস দৃশ্য বলে বোঝানো যাবে না। ছেলেটার মুখটা হা করে খোলা অবস্থায় রয়েছে, চোখটা বিস্তারিত। অবশ্য একটা চোখে বিষ, আর অপর একটা চোখ নেই। চোখটা যেন কোনো পশু খুবলে তুলে নিয়েছে। অপরটা তোলার চেষ্টা করেনি, হয়তোবা করেওছে, কে জানে। ছেলেটার স্ত্রী তার স্বামীর এই করুণ পরিণতি দেখে হাউমাউ করে কেঁদে উঠল। এরপর আস্তে আস্তে গ্রামের সমস্ত মানুষজন সেই মরদেহকে নিয়ে চলে গেল পোড়ানোর জন্য। তার আগে অবশ্যই একবার ঘরে এনেছিল। গ্রামের সব মানুষদের মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল যে কি হবে, কি করে আমরা রাত্রিবেলা বের হব, কি করেই বা আমাদের শান্তি হবে। এত সুন্দর একটা গ্রাম কয়েক মুহূর্তের মধ্যেই যেন আতঙ্কগ্রস্ত হয়ে গেল। গ্রামের মানুষ ভেবে নিয়েছিল যে এটা নির্ঘাত কোনো বাঘের কাজ, এ কাজ কোনোদিনও কোনো মানুষের হতে পারে না। তখন কে জানত গ্রামে ঘনিয়ে আসছে আরও এক বড় সর্বনাশ। এরপর একের পর এক গ্রামে মৃত্যু মিছিল হতে থাকলো। কখনো একজন, কখনো দুজন, আবার কখনো কোনো মানুষ না পেয়ে রাস্তার বাচ্চা বাচ্চা কুকুর থেকে শুরু করে শেয়ালেরও মৃতদেহ পাওয়া যেত। একে একে মানুষ মরতে থাকে। একদিকে ওই হানাদারদের অত্যাচার, একদিকে অলৌকিক কাণ্ড। মানুষ কিচ্ছু বুঝতে পারে না। এরপর রাত্রিবেলা মানুষ পাহারা দিতে শুরু করে। তখন মানুষ বুঝেই নিয়েছিল কোনো হানাদারদের কাজ এটা। তারা এরকম করে গ্রামে আতঙ্ক ছড়াচ্ছে যাতে সবাই গ্রাম ছেড়ে চলে যায়। মানুষ যারা প্রথম 2 দিন পাহারায় ছিল তারা পরদিন আর সকালে বাড়ি ফিরল না। তাদের ছিন্ন ভিন্ন দেহটা জঙ্গলের এক পাশে পড়েছিল। কেউ জানতেই পারল না যে তারা কিভাবে ওই জঙ্গলের ওই দিকে গিয়েছিল, কারণ গ্রামের একদম শেষ মাথায় হলো সেই জঙ্গলটা। গ্রামের সব মানুষ নিয়ে পঞ্চায়েত বসালেন গ্রামের মোড়ল। তিনি বললেন, এভাবে তো আর বেশি দিন চলা যায় না, কিছু উপায় তো গ্রামবাসীদেরই বার করতে হবে। গ্রামবাসীর মধ্যে একজন বলে উঠল, মোড়ল মশাই, আমার মনে হয় না এটা নর্মাল কারোর কাজ। এটা নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। কোনো অপদেবতার অভিশাপেই আমাদের গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। মোড়লের ছেলে শিক্ষিত মানুষ, তিনি বললেন, কি যে বলো না কাকা, হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। অভিশাপ, অপদেবতা, এগুলো কি? আমরা কি এখনও সেই 1800 সালে বাস করছি? এখন যুগ উন্নত হয়েছে। অবশ্য গণ্ডগ্রামের মানুষ, তো আর কি করাই বা যাবে তোমাদের নিয়ে। এরপর মোড়ল ওনাকে ধমক দিলেন, তুই চুপ কর তো, সব বিষয় নাক গলানো। এটা আমাদের গ্রামের বিষয়। তুই ঘুরতে এসেছিস, ঘুরবি, চলে যাবি। কারোর সাথে এরকম বাজে কথা বলার তোর কোনো অধিকার হয় না। অন্ততপক্ষে এমন শিক্ষা আমি তোকে দেইনি। মোড়লের ছেলে তার বাবার ধমক খেয়ে চুপ হয়ে গেল। সে বুঝতে পারল যে অনেক বড় বাজে কথা সে বলে ফেলেছে।
উনি সাথে সাথে লোকটির থেকে ক্ষমাও চেয়ে নেন। গ্রামের অন্য একজন লোক বলেন, মোড়ল মশাই, ওর কথার মধ্যে কিছু যুক্তি আছে। সত্যি যদি কোনো অপদেবতা এসে থাকেন তবে কিন্তু আমাদের ওপর ঘোর বিপদ আসতে চলেছে। আর একজন বলল, ধুর, বিপদ আসতে চলেছে মানে? বিপদ তো চলছেই। গ্রামটার কত তরতাজা প্রাণ উজাড় হয়ে গেল, কত মানুষ মরল, এখনও কি বিপদ আসা বাকি আছে? আর একজন ভদ্রলোক বললেন, মোড়ল মশাই, এই গ্রাম থেকে 2 গ্রাম পরে শুনেছি একজন বিশাল জ্ঞানী লোক আছেন। তন্ত্র সাধু বললে নিহাতি ভুল বলা হবে। ওই ভদ্রলোককে যদি আমরা আমাদের গ্রামে নিয়ে আসি, উনি যদি কোনো সুরাহা দিতে পারেন। মোড়ল মশাই না করতে পারেন না। তিনি বলেন, ঠিক আছে, তবে তুমি নিয়ে চলে এসো। তবে খবরদার, যদি সন্ধে হয়ে যায় তবে কিন্তু ভুলেও গ্রামের দিকে এসো না বাবু। কোথাও একটা থাকার বন্দোবস্ত না হয় করে নিও। যেমন ভাবা তেমন কাজ। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতে গ্রামের 4 জন লোক চলে গেল সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিককে নিয়ে আস্তে আস্তে পরদিন ভোর হয়ে গেল। তান্ত্রিকের চেহারার বিবরণটা আমি ভুলে গিয়েছি, তাই আর বলতে পারলাম না তোমাদেরকে। তান্ত্রিক এসে মোড়লের বাড়িতে উঠলেন। যেহেতু যারা গিয়েছিল তাদের মধ্যে আমাদের পাড়ার একজন ভদ্রলোক ছিল, উনি আমাদের পাড়ায় এসে যেটা বললেন সেটা একদম অবাক করার মতো। উনি বললেন, আমরা তো গেলাম তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিকের বাড়িতে কি বিশাল একটা দরজা, মাটির দেওয়ালের ওপরে এত বিশাল দরজা আগে কখনো আমরা দেখিনি। সে দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকতেই আমাদেরকে ওনার একটা দ্বারকি আটকে দিয়ে বলল, যেরকম অশুদ্ধ অবস্থায় তোমরা কেউ ভেতরে যেতে পারবে না বাবার কাছে। আমরা অনেক বোঝালাম যে আমরা অশুদ্ধ নই, কিন্তু উনি বললেন, বাবু, তোমাদের গা থেকে একটা পচা গন্ধ আসছে। তোমরা যেখান থেকে এসেছো সেখানে নিশ্চয়ই কোনো অপদেবতা রয়েছে, সেইটার গন্ধ আমি পাচ্ছি। তোমরা এখানে দাঁড়াও, আমি বাবার কাছ থেকে ঘুরে আসি। বাবা এসে তোমাদের শুদ্ধ করে দেবেন, তারপর তোমরা ঘরে যেও। এরপর তান্ত্রিক মশাই এলে আমাদের গায়ে কি যেন একটা বেশ বুলিয়ে দিলেন। খুব নরম সেটা, কিন্তু সেটার স্পর্শ আমরা কখনো পাইনি। এরপর একটা অদ্ভুত ঘটনা আমাদের 4 জনেরই মনে হলো। আমাদের শরীরটা পুরো হালকা হয়ে গেল, যেন আমরা অনেক দিনের টানা ঘুম সেরে উঠলাম। পুরো শরীরটা চাঙ্গা হয়ে গেল। এরপর উনি আমাদের বললেন, চলো ভেতরে চলো, বাকি কথা ভেতরে গিয়ে না হয় শুনব। আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার পিছু পিছু চললাম। উনি একটা মাদুরে আমাদের বসতে দিলেন। এরপর দিলেন মা কালীর প্রসাদ। সেই প্রসাদ ছিল 1 টুকরো শশা মাত্র, কিন্তু সেই শশাটা খেয়ে যেন মনে হলো আমাদের ধরে প্রাণ ফিরল। এতক্ষণ যেন মনে হচ্ছিল আমরা কোনো ঘোরের মধ্যে আছি। আর সত্যি বলতে ওনাদের দেখে আমাদের তুলনায় অনেকটাই বেশি ফিট অ্যান্ড ফাইন মনে হচ্ছিল। এরপর ওনাকে আমরা কিছু বলতে যাব, তার আগেই উনি বললেন, আমি জানি তোরা কেন এসেছিস। মা আমায় নির্দেশ করেছে আজ বিকেলই তোদের সাথে বেরোবো। আমরা বিকেল বেরোনোর কথা শুনে আঁতকে উঠলাম, কারণ ওই গ্রাম থেকে বিকেলবেলা বেরোলে আমাদের জঙ্গলে পৌঁছতে ভোর রাত হয়ে যাবে। আর রাতে বা সন্ধ্যের পর জঙ্গলের পথ ধরা নিজের জীবনের ঝুঁকি নেওয়া বই, অন্য কিছু না। ওই তান্ত্রিক ভদ্রলোক মনে হলো আমাদের মনের কথা বুঝতে পারলেন, তাই জন্যই বোধহয় উনি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আছি। সর্বোপরি মা তোমাদের ওপর আছেন। কে কি করবে বাছা? চলো চলো, তোমাদের জন্য রান্না বসানো হয়েছে, এতক্ষণে বোধহয় হয়ে গেছে। আহা, আজকে কিন্তু শনিবার বাবা, আজ কিন্তু তোমাদের নিরামিষে খেতে হবে বাবা। সন্ধেবেলায় রাতের খাবার গুছিয়ে আমরা বেরোবো। বিকেল যখন আমরা বের হই তখন আমি আমতা আমতা করে বলি, আচ্ছা বাবা, আমরা যে বাড়ি থেকে বেরোচ্ছি আমাদের কোনো ক্ষতি হবে না তো বাবা? আসলে গ্রামে যা যা ঘটনা ঘটছে তাতে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি বাবা। তিনি আবারও সেই হাসিটা দিয়ে বললেন, বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। কোনো ভয় পেও না বাছা, আমি আছি তো, মাও আছে, আর আমরা মায়েরই ছেলে। তোমাদের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে যারা মারা গেল
তবে কি তারা মায়ের সন্তান নয়? তবে তোমাকে আমি বলি, তারাও মায়ের সন্তানই ছিল। তারাও সেই বর্তমানের প্রেতগুলোকে মেরেছিল। হঠাৎ কথার মাঝখানে সুজয় জেঠুকে জিজ্ঞেস করল, জেঠু, আপনার শেষ লাইনের মানেটা ঠিক বুঝলাম না। জেঠু তখন বললেন, ঠিক প্রশ্ন করেছিস বাবা, তোকে আমি বলি শোন। সে তান্ত্রিক বাবা আসলে বলতে চেয়েছিল যে প্রেতরা ওই সময় মানুষকে হত্যা করেছিল, একসময় ওরাও তো মানুষ ছিল। সুজয় সম্মতির সুযোগ মাথা নেড়ে বলল, হ্যাঁ। আর যেসব মানুষেরা প্রেতের হাতে মরল তারাও হয়তো কোনো একটা সময় প্রেতজনি প্রাপ্ত হয়েছিল, আর এখন হয়তো এই প্রেতকেই তারা ওই সময় হত্যা করেছিল। তাই এই রিভেঞ্জ এখন নিচ্ছে। কে জানে, প্রকৃতির অদ্ভুত খেলা। জেঠু আবারও ঘটনার দিকে গেলেন। এরপর আমরা তান্ত্রিক বাবার বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে বেরোতে বিকেল গড়িয়ে সন্ধে হবে। এরপর গরুর গাড়ি করে আমরা চলে এলাম আমাদের গ্রামের সীমানার আগের জঙ্গলে। সীমানার আগে বলতে তাও প্রায় গরুর গাড়ি সীমানার 1 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছিল, কারণ আমাদের গ্রামে যা যা ঘটনা ঘটছে এরপর ওই জঙ্গলের মধ্যে কেউ আসার সাহসটুকু করবে না। আমরা ওই জঙ্গলের ভেতর ঢুকে পুরো শুকিয়ে গেলাম। তান্ত্রিক বাবা বললেন, তোমরা সবাই একে অপরের হাত ধরে থাকো, আর একজন আমার হাত ধরে থাকো, অর্থাৎ 5 জন আমরা যেন একদম স্পর্শে থাকি। এছাড়া তোমাদের গায়ে আমি একটা করে সুতো দিচ্ছি। শরীরের যে কোনো শুদ্ধ অংশে তোমরা সেটা বেঁধে নিতে পারো, তবে খবরদার, কোনোভাবেই সেটা যেন খুলে না যায়। আমার হাতের স্পর্শ থেকে ছাড়লে সেই সুতোই কিন্তু তোমাদের বাঁচাবে। এরপর উনি আমাদের 4 জনকে একটা করে সুতো দিলেন। সুতো বললে জিনিসটা ভুল বলা হবে, মোটা মোটা সাদা সাদা বড় বড় কয়েক গুচ্ছ সুতো। আমি তো আমার জামার কলারের পাশে যে বোতামটার ছোট ফুটোটা রয়েছে সেটা দিয়ে ভালো করে বেঁধে নিলাম, যাতে কোনো মতে সেটা আমার শরীর থেকে না বেরিয়ে যায়। বাকিরা কেউ হাতে, কেউ গলায়, আবার কেউ আঙ্গুলে এমনভাবে চেপে বাঁধল যেন কোনোভাবে সেটা বেরিয়ে না যায়। পুরো জঙ্গলের রাস্তায় আমাদের সাথে কোনো খারাপ ঘটনা তো দূরের কথা, আমার মন থেকে সব ভয় কেটে গিয়েছিল। দিব্যি আমরা গল্প করতে করতে আসছিলাম। এক পর্যায়ে তান্ত্রিক মশাই মায়ের গান ধরলেন। সেই গান শুনতে শুনতে চাঁদনি রাত জঙ্গলটা যে কি করে কেটে গেল কিছু বলতে পারবো না। সত্যি তান্ত্রিক বাবার অলৌকিক ক্ষমতা আছে বটে। সেদিন দুপুরবেলায় আমরা সবাই গেলাম মোড়ল মশাইয়ের বাড়িতে, যেখানে আসর বসেছে। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম এক অদ্ভুত ঘটনা। সে তান্ত্রিক মশাই একটা অদ্ভুত কথা বললেন, যা শুনে আমরা সবাই হা হয়ে গেলাম। তিনি বললেন, মাস 2 আগে যখন তোমাদের সাথে প্রথম এই ঘটনাটা ঘটেছে, যখন প্রথম যে মানুষটা মারা গিয়েছিল সেই প্রেত দুটোকে বয়ে এনেছিল। অর্থাৎ আমাদের পাশের গ্রামের সেই ছেলেটা যে প্রথম মারা গিয়েছিল। তান্ত্রিক মশাই ওনার সাধনা শক্তির বলে সব ঘটনা জানতে পারলে তিনি বললেন, এই ছেলে খুব নেশা করত। একদিন সে নেশার ঘোরে জঙ্গলে আসার বদলে ওই দিকের ওই পারে শ্মশানে চলে গিয়েছিল। সেই শ্মশানে তখন পড়ছিল এক অপঘাতে মৃত্যু হওয়া স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর আত্মাটা তখন পাশের এক গাছের পাশেই ছিল, আর বেশ দূরে তাদের দেহটা পড়েছিল। হঠাৎ করেই ছেলেটার মাথায় কি বুদ্ধি চাপল, সে উঠে দাঁড়িয়ে তার সামনে গিয়ে বলল যে, তোরা মরলি কি করে আমাকে বল। মাতালদের কাণ্ড কারখানা যেটা হয় আর কি। কিন্তু সে কোনো উত্তর না পেয়ে তার গায়ে একটা লাথি মেরে চলে আসলো। এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় একটা কাল। সেই ছেলেটার পিছু পিছুই জঙ্গলের রাস্তা দিয়ে চলে আসে সে প্রেতগুলো। অবশ্য তারা গ্রামে প্রবেশ করতে পারেনি। তাদের মায়ার ছলে বসে একে একে মানুষকে খুন করছে, এরপর ওদের রক্ত মাংস সব খাচ্ছে। ওরা তৃপ্ত না হওয়া পর্যন্ত এই গ্রাম ছেড়ে যাবে না। আর রাত্রি তো তখনই হবে যখন গ্রাম পুরো হাহাকার শূন্য হয়ে যাবে। এই গ্রামে যখন কোনো জনবসতি থাকবে না তখনই তারা এখান থেকে যাবে। মোড়ল মশাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। মোড়ল মশাই তান্ত্রিক বাবাকে বলে, তবে কি আমাদের গ্রাম ছেড়ে দিতে হবে বাবা? আমরা সবাই যদি গ্রাম ছেড়ে দেই তবে কি আমরা মুক্ত হয়ে যাব? তান্ত্রিক তখন বললেন, ধুর বেটা, ওদের তো তোদের ওপর নজর পড়েছে রে। নজর পড়া শিকার এত সহজে ছাড়ে?
তোরা যেখানেই যাবি সেখানেই চলে যাবে তারা। এর চেয়ে ভালো সারা জীবনের মতো এখান থেকে তাড়িয়ে দেওয়া। ওরা একবার যদি চলে যায় তবে গ্রামের ত্রিসীমানাতেও আসবে না আর ওরা। এরপর মোড়ল বলল, তবে কি করে ওদের তাড়ানো যাবে বাবা, সেটা তো বলুন। আপনি যা বলবেন আমরা তাই করব। এরপর উনি বলেন, আমাকে একটা যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞটা যদি একবার সম্পূর্ণ হয়ে যায় তবেই সারা জীবনের মতো প্রেতমুক্তি ঘটবে তোমাদের গ্রামে। তবে হাতে বড্ড সময় কম। এই গ্রামে তো সেরকম মানুষজন দেখছি না। আজকে তোমরা বড় মোড়লের বাড়িতেই থেকে যাও, এই সীমানার বাইরে বেরিও না। আমি যতক্ষণ এই বাড়িতে রয়েছি এই প্রেত তোমাদের কোনোভাবেই ছলাকলায় মত্ত করতে পারবে না। মোড়ল মশাইও সবাইকে রাতটা এখানেই কাটাতে বললেন। সবাই খুব তাড়াতাড়ি করে বিকেলের মধ্যে খাবার দাবার নিয়ে এসে রাত্রে মোড়লের বাড়ির সামনে বড় বিশাল উঠোনটায় বিছানা করে যে যার মতো শুয়ে পড়লেন। কিন্তু ঘুম কারোরই আসছিল না। সব মানুষের মাঝখানে তান্ত্রিক বাবা সারা রাত ঠায়ে বসে থাকলেন এবং মা কালীর জপ করতে লাগলেন। মধ্যরাতে আমার ঘুম ভাঙল। আমি তখন দেখি তান্ত্রিক বাবা তখনও বসে বসে জপ করছেন। হঠাৎ করেই তিনি চিৎকার করে উঠলেন এবং বললেন, আমি থাকতে এই গ্রামের কোনো ক্ষতি তুই করতে পারবি না। চলে যা, শিগগির এখান থেকে চলে যা। এই ঘরের ত্রিসীমানার মধ্যে তুই ঢুকতে পারবি না। আমি খুব ভালো করে জানি সেটা। যা, এখান থেকে চলে যা। এই কথার প্রতি উত্তরে সেই আত্মা হুমকি দিল। তারপর বাবাজি আবার বলল, তাই বুঝি? আমাকে হুমকি? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। যদি এতই শক্তি থাকে তো সূর্য ওঠা অবধি এখানেই থাক। সকাল হোক আমি বের হচ্ছি, কারণ আমি যদি বের হই তোর বর তো এদেরকে মেরে ফেলবে। আমাকে কি অতটাই বোকা পেয়েছিস? উনার এই হুঙ্কার মিশ্রিত চিৎকারে আমাদের প্রত্যেকের ঘুম ভেঙে যায়। উনি যেন কারোর সাথে একটা কথা বলছেন। একটু থেমে থেমে উনি উত্তরও দিচ্ছেন। এইভাবে সারা রাত কেটে গেল। থেকে থেকে তান্ত্রিক বাবার এরকম হুঙ্কারে আমাদের ঘুম ভেঙে যাচ্ছিল। ভোর না হতেই মোড়ল মশাইয়ের বাড়ির সবাই তোড়জোড় শুরু করে দেয়। আমরা যারা ছোট ছোট ছেলেমেয়েরা ছিলাম তারা উঠোনের একপাশে খেলছিলাম। আমাদেরকে তান্ত্রিক বাবাজি স্পষ্ট করে বলে দিয়েছিল আমরা যেন উঠোন পেরিয়ে গেট পেরিয়ে বাইরে কোনোভাবেই না যাই। তিনি এ কথাটাও বলেছিলেন, যদি আমিও তোদের গেটের বাইরে থেকে ডাকি তবুও তোরা বেরোবি না, আমাকে ভেতরেই খুঁজবি, আমাকে ভেতরেই পাবি। এরপর দুপুর গড়িয়ে সন্ধে হয়। আমরা সবাই খাওয়া দাওয়া করে বসে পড়ি যজ্ঞের এক পাশে। সেদিনকে প্রায় মধ্যরাত পর্যন্ত যজ্ঞ হয়েছিল। যজ্ঞের শেষ আহুতি দেওয়ার সাথে সাথে কোথা থেকে একটা দমকা বাতাস এলো, যেন সচেষ্ট হলো সেই যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু যজ্ঞের আগুন নিভলই না, উপরন্ত আরও বেড়ে গেল। এরপর আমরা নিজের চোখে দেখলাম একটা অদ্ভুত ঘটনা। সেই যজ্ঞের লেলিহান শিখা খানিকটা ওপরে উঠল, যেন সেটা ওপরে থাকা গাছটাকে পুড়িয়ে দেবে। এতটাই বড় হয়েছিল, আমরা প্রায় হাত 10 দূরে দাঁড়িয়েছিলাম সেই যজ্ঞকুণ্ড থেকে। তখন শীতের সময়, কিন্তু ওই যজ্ঞের আগুনের তেজে মনে হচ্ছিল আমরা যেন স্নান করে গিয়েছি। হঠাৎ করে কোথা থেকে যেন বাজ পড়ল। বাজটা পড়ল পুরো যজ্ঞের আগুনের মধ্যে, আর আমরা স্পষ্ট দেখতে পেলাম কিছু একটা আগুনের মধ্যে মিশে যাচ্ছে। এরপর আস্তে আস্তে আগুন নিভে যায় আর ভোরের সূর্যোদয় হয়। আমরা যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমরা নিজেরাই জানি না। ঘুম ভাঙতেই দেখি যজ্ঞের আগুন নিভে গেছে, আর তখনও সেই তান্ত্রিক বাবা জপ করে চলেছেন। তিনি জপ থামিয়ে মোড়ল মশাইয়ের ছেলেকে বললেন, ওই বড় মাটির হাঁড়িটায় এই যজ্ঞের ভস্ম ভরে ফেলো। তখন এই বিষয়ে না বুঝলেও এখন বুঝতে পারি, যজ্ঞের পর যত ছাই হয় এই ছাই যেন তার 3 গুণেরও বেশি। এত ছাই কোথা থেকে এলো আমরা জানি না। সেই ছাইগুলোকে একসাথে নিয়ে পাশের এক নদীতে বিসর্জন দিয়ে দেওয়া হলো। এরপর থেকে আর সেই গ্রামে কোনো ঘটনা ঘটেনি। আমরা খুব ভালোভাবেই সেই গ্রামে যতদিন থাকার ছিলাম। এই বলে জেঠু ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি আমি সম্পূর্ণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এরপর জেঠু আমাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোরা তো ঘটনাটা শুনলি, এবার আমাকে উত্তর দে তো, এখানে আমি কি ভূতের কথা বলছি? আমি কিছু বলবো তার আগেই সুজয় বলে ওঠে, এটা পেঁচুপেচি ভূত। পেঁচুপেচি ভূতের কনসেপ্টটা আমি জানি, তাই অমিতদা আমি তোমাকে বলে রাখছি, কোনো স্বামী স্ত্রী যদি কোনো চন্দ্রগ্রহণের দিন আত্মহত্যা করে বা তাদেরকে কোনোভাবে খুন করা হয়,
অর্থাৎ তারা যদি অপঘাতে মারা যায় তবে তারা এই পেঁচো পেঁচির যোনি প্রাপ্ত হয়। ছেলেদের বলা হয় পেঁচো আর মেয়েদের বলা হয় পেঁচি। এরা সাধারণত শ্মশানের ধারে থাকে। এরা একদম বিরল প্রজাতির ভূত। আর এরা কারোর আহ্বানে তাদের পিছু পিছু চলে আসে, তবে তারা এক সময় পর্যন্ত ওই মানুষের ক্ষতি করতে পারে। এবারে দাদা তোমাকে বলি, সুজনের নরম স্বভাব হওয়ার কারণ কি? এটা প্রচণ্ড হাস্যকর একটা জিনিস। ঘটনা শেষ করে আমরা আমাদের ঘরে এসে যেই না শুতে যাব, অমনি দেখি সুজয় আমাকে রীতিমতো জাপটে ধরে শুয়ে আছে। এরপর মোটামুটি ভোর 4টে নাগাদ আমি দেখি ওর জ্বরও চলে এসেছে। বেচারা ভয়ে এতটাই কাবু হয়েছে যে ওর জ্বর চলে এসেছে। তো দাদা এই ছিল আমার ঘটনা। জানি একদমই গুছিয়ে লিখতে পারিনি, তোমরা তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিও। আমার জেঠু বর্তমানে পৃথিবীতে না থাকলেও তার এই ঘটনার বিপুল সম্ভার আমার কাছে রয়েছে। ভবিষ্যতে আরও এরকম অনেক অলৌকিক ঘটনা তোমাকে পাঠাবো। আর ঘটনাটা 100% সত্যি, কারণ আমার জেঠু কোনোদিনও মিথ্যে বলার মানুষ নয়। তবু অনেক মানুষ হয়তো জিনিসটাকে বিশ্বাস করবে না, কারণ সুজয় নিজেও ঘটনাটি বিশ্বাস করেনি প্রথমে। দাদা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক শুভ কামনা থাকলো তোমার জন্য। ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের পেঁচো পেঁচির ঘটনা। সত্যি পেঁচো পেঁচি কনসেপ্টটা ভৌতিক কথাতে প্রথম আসছে। বিষয়টা আমি জানতামও না। এই ঘটনাটা পড়ার পর আমি একটুখানি নেটে সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, তারপরে বুঝলাম যে আসলে বিষয়টা কি। কারণ যে ঘটনাটা পাঠিয়েছে আমাকে তো একটু যাচাই করে দেখতেই হবে না যে এটা সত্যি আদতে এক্সিস্ট করে কি না। তাই জন্য আমি সার্চ করে দেখলাম যে সত্যি এরকম কিছু হয়। যাই হোক, তোমরাও যদি চাও সার্চ করে দেখতে পারো। ঘটনাটা আশা করছি তোমাদের নতুনত্ব লেগেছে, তোমাদের ভালো লেগেছে। তোমরা এভাবেই সাপোর্ট করে যাও, যাতে আমরা আরও এরকম নতুন নতুন কনসেপ্ট এবং নতুন নতুন ঘটনা তোমাদের সাথে আগামী দিনেও শেয়ার করতে পারি, যাতে আমি মোটিভেশন পাই আরও ভালো ভালো ঘটনা তোমাদের শোনানোর জন্য। তো তোমরা যদি চাও এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। চলো আরও কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ওয়াও। সেকেন্ড কমেন্ট করেছে প্রভাত রাজা, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে আগের দিন দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরও কমেন্ট করেছে রেখা পাসমান, লিখেছে হ্যালো দাদা। রাহুল লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। শয়তান বাচ্চা লিখেছে লাভ ইউ দাদা। কবিতা দাস লিখেছে কেমন আছো দাদা? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। নবরূপা দত্ত লিখেছে দাদা তোমার গলা না শুনলে ঘুম আসে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিকি বাগচি লিখেছে অনেকদিন বাদে টাইম মতো আসলাম, তাই দেখছি। শাহরুখ আলী লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সুমিত ঘোষ লিখেছে এসে গেছি দাদা ভয় পেতে। ইউজার লিখেছে ভাই আমি পম্পা, আমার নামটা বলো। হ্যালো পম্পাদি। সুদীপ মান্না লিখেছে চলে এলাম দাদা ভয় পেতে, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে মধুমিতা সিং, লিখেছে খুব ভালো হয়েছে দাদা ভাই গল্পগুলো। গৌতম বেরা লিখছে চলে এলাম ঘুমের ওষুধ নিতে। বাপন দাস লিখছে হাই দাদা। রাকেশ মুর্মু লিখছে কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? পূজা দে লিখছে হাই দাদা কেমন আছো, অনেক দিন পর তোমাকে মেসেজ করলাম। হ্যাঁ তাই দেখছি, ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে অর্পিতা ব্লগ, লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম দাদা, তারপর বলো কেমন আছো তুমি? ভালো আছি ভালো আছি। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে আরও কমেন্ট করেছে ফিশিং লাইফ, অপর্ণা দত্ত, সৌরভ সাহা, রিজু লিখেছে একবার হাই করে বলতে, হ্যালো রিজু। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, রোহিত রয়, সঞ্জিত দাস, পাপড়ি দোলা, রাকেশ মণ্ডল, সুপ্রিয়া দাস, অভি স্টুডিও, পাপিয়া দে, সৌরভ সাহা লিখেছে দাদা তৃষা বিশ্বাস নামটা একটু হ্যালো করে বলো প্লিজ, ও তোমার অনেক বড় ফ্যান। হ্যালো তৃষা। তারপরে কমেন্ট করেছে মনোজ মণ্ডল, রাবণ গেমিং, বিদিশা ঘোষ লিখেছে অমিত খুব ভালো থেকো, গড ব্লেস ইউ। অঞ্জলি মণ্ডল লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। স্নেহাশিস লিখেছে দাদা আমি 1 সপ্তাহ হলো তোমার ঘটনা শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে সংঘমিত্র রয়, গীতা গোস্বামী, দামিয়ান, অদিতি মণ্ডল লিখেছে দাদা আমি আজ সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে আমার লাইফের একটা ঘটনা সেন্ড করেছি, প্লিজ ডু রিড ইট। ঠিক আছে গো, আমি দেখে নেব, তুমি একবার জাস্ট আমাকে নক করে দিও। তারপরে কমেন্ট করেছে সুমন্ত বৈদ্য, বান্টি ঘোষ, সুবীর বণিক, অর্ঘদীপ সাহা, ডিজে ব্লগার অনিশ, অভিজিৎ মধু লিখেছে দাদা আজকে একটু ভয় লাগলো, আর দুটো ঘটনাই বেশ ভালো, আমি ভূতে একটু বেশি ভয় পাই। ও আচ্ছা আচ্ছা,
সংঘমিত্র গুহ নেগই লিখেছে, কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, এবার একটা অদ্ভুত ঘটনা শুনবো, সিট বেল্ট বেঁধে নিয়েছি। একদম একদম দারুণ। তারপরে কমেন্ট করেছে লালটু দলুই, স্বপ্না বাজেল, শুভজিৎ সামন্ত, জয় সাধু খান, শঙ্কর চক্রবর্তী, পুয়োর বয় লিখেছে খুব সুন্দর লাগলো দাদা ঘটনাগুলো, পাশে আছি, পাশে থাকবো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অয়ন ব্যানার্জি, মনিকা ত্রিপুরা, প্রতনু ব্যানার্জি, দেবাশিস বাগচি, শিশির বাহান, রিঙ্কু চক্রবর্তী, তাহির জুয়াইর, পূজা বিশ্বাস, প্রণয় মুখার্জি, নিতু কুমার, পাপিয়া দে। তারপরে কমেন্ট করেছে জয়া, লিখছে দুটো গল্পই অসাধারণ, আমার কাছে আরও কিছু ঘটনা আছে, আমি তোমাকে পাঠিয়ে দেব। একদম। তো বন্ধুরা, এরকমই অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।